তোমরা যারা জানো আমার শীটটা পাও নাই ওরা তো জানো নিশ্চিত, আমি আমার গুগল ক্লাসরুমে শীটে লিংক দিয়ে রেখেছি, ওইখান থেকে তোমরা এগুলো নিয়ে নিতে পারো। যেমন এই চ্যাপ্টার আমি দিয়েছি চ্যাপ্টার 14 অধ্যায় পার্ট 1, যেটা দিচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এই সম্পর্কে বিভিন্ন টার্ম গুলা, এগুলো আলোচনা হয়েছে, এগুলা সবাই পারো। আচ্ছা, তারপরে আমি একটু পুরো চ্যাপ্টারটা একটু ওভারভিউ দেবো। এই মানে যেটা এই চ্যাপ্টারটা আমি আলোচনা করেছি, এখানে যে টপিক গুলো আলোচনা করেছি, এখান থেকে কি কি তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আবার কিছু এমসিকিউ দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য, নিজেদের স্কিলটাকে ডেভেলপ করার জন্য, যে তোমার পুরাটা একসাথে করার দরকার কি। যে আমি তো সব লেকচার ভাগ করে দিছি, যে স্যার আজকে আমি লেকচার 1টা পড়বো আপনার, হ্যাঁ ঠিক আছে, লেকচার 1টা পড়া হলো, স্যার আজকে আমি লেকচার 2টা পড়বো, একদম তুমি পুরো টপিকটা পড়লা, এখানে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন বা সিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন পুরাটা পড়লা, এভাবে তুমি কিন্তু সাজিয়ে তোমার কি করতে পারো। এখানে দিয়েছি আমি লেকচার করতে ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইট প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। এগুলা থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলা তো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আসছে সৃজনশীল প্রশ্ন, এখানে কি কি আসতে পারে দেখো, সৃজনশীল দিয়ে দিয়েছি, এমসিকিউ দিয়েছি। তারপরে লেকচার 3 আইপি অ্যাড্রেস এবং ইউআরএল নিয়ে আলোচনা করেছিলাম, এটা আমি ইন ডিটেলস আলোচনা করেছি, আর বলার দরকার নেই। তোমরা কিন্তু আইপি অ্যাড্রেস ইউআরএল এগুলো খুব ভালোভাবে পড়বা। হ্যাঁ, আইপি অ্যাড্রেসের যেমন আইপি অ্যাড্রেসের কত প্রকার হতে পারে, আইপি অ্যাড্রেসের ভার্সন কত হতে পারে, আইপি অ্যাড্রেসের IPv4 এ কত, প্রত্যেকটা অক্টেট কি দ্বারা সেপারেট করা হয়, এরকম IPv4 এ কতগুলো বিট থাকে, IPv6 এ কতগুলো বিট থাকে, এগুলো আমরা ইন ডিটেলস আলোচনা করেছি, একটু দেখে নিবা, দেখলে দেখবে এগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আসছে ইউআরএল, একটা ইউআরএল কে কিভাবে এক্সপ্লেইন করতে হয়, প্রোটোকল গুলো আমরা পড়েছিলাম, ডোমেইন নেম, সেকেন্ড লেভেল ডোমেইন, বিভিন্ন ধরনের ডোমেইন গুলো আলোচনা করেছিলাম, ডিএনএস আলোচনা করেছিলাম, ডোমেইন নেম সিস্টেম। আচ্ছা, তারপরে দেখো এরপরে যেটা ছিল ওয়েবসাইট কাঠামোকে দুইবার এটা হচ্ছে ওয়েবসাইট কাঠামো। আচ্ছা, ওয়েবসাইট কাঠামোটা ইম্পর্টেন্ট বেশি, ওয়েবসাইট কাঠামো থেকে বিভিন্ন সময় এক্সামে কোয়েশ্চেন আসছে, বোর্ডের সহ এখান থেকে কোয়েশ্চেন আসছে। তারপরে আসছে যে বিভিন্ন প্রকার ট্যাগ, হ্যাঁ বিভিন্ন ট্যাগের ব্যবহার গুলা, যে এই ব্যবহার গুলো আসছে, যেমন এখানে আমি একটা জিনিস আলোচনা করেছি, খুব সুন্দর একটা জিনিস, একটি ট্যাগ এর মধ্যে তোমার কোনটা এলিমেন্ট, কোনটা এট্রিবিউট, কোনটা ওপেনিং ট্যাগ, কোনটা ক্লোজিং ট্যাগ, কোনটা কি, মানে ওই জিনিসগুলো দেখে তোমরা যেহেতু HTML টা প্রাইমারি লেভেলে পড়বা, তোমাদের কিন্তু এগুলো আসে। দেখা গেলো 2 মার্কস এর জন্য দিয়ে দিল href = content.html, দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, তারপর কন্টাক্ট আস, আবার দিল কি যে অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। এখন তোমাকে এখানে জিজ্ঞেস করলো যে এটা দিয়ে বলো যে উদ্দীপকের HTML কোডটি ব্যাখ্যা করো, 2 মার্কস এর জন্য দিয়ে দিল, অথবা এই ট্যাগটা দিয়ে পুরো ট্যাগটা দিয়ে বলবো যে এটা ব্যাখ্যা করো, 2 মার্কস। তখন তোমাকে এখানে বলে দিতে হবে যে এ হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে হাইপারলিংক করা হয় থাকে, একটা পেজের সাথে আরেকটা পেজ, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট সংযোগ করা হয় থাকে। HREF এটা হচ্ছে একটা এট্রিবিউট, মানে মূল ট্যাগের সাথে এক্সট্রা যা যা থাকে সব এট্রিবিউট। এট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য, যেমন ফন্ট একটা ট্যাগ, তুমি লেখা ফন্ট সাইজ, তাহলে সাইজটা হচ্ছে এট্রিবিউট। ফন্টের দিলা তুমি কালার, কালারটা হচ্ছে এট্রিবিউট। ফন্টের দিলা তুমি পেজ, পেজটা হচ্ছে এট্রিবিউট। এমন, হ্যাঁ তুমি মনে করো আবার দিলা যত বিভিন্ন জায়গায় তুমি এট্রিবিউট দিতে পারবে। ইমেজ IMG, মনে করো একটা ট্যাগ নিলা, ওখানে ট্যাগে IMG হচ্ছে মূল ট্যাগ, এই ট্যাগের সাথে যা যা লিখো সব এট্রিবিউট। তাহলে তোমরা একজন বলো তো IMG ট্যাগের এট্রিবিউট কি কি হতে পারে, বলতো একজন, দেখি। IMG ট্যাগের, হ্যাঁ থ্যাংক ইউ। আর মানে তোমাদের মূল কথাটা আমি কি শিখাইলাম, যে মূল ট্যাগের সাথে আরো এক্সট্রা যা যা লিখো, অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যে সব অ্যাট্রিবিউট। তাহলে তুমি এখানে SRC লেখো, মানে ইমেজ সোর্স বুঝাও, ইমেজের বর্ডার দিতে পারো, তাহলে বর্ডারটা হচ্ছে অ্যাট্রিবিউট।
তুমি এখানে হাইট দিতে পারো, হাইট টু অ্যাট্রিবিউট। তুমি এখানে হোয়াইট দিতে পারো, হোয়াইট টু অ্যাট্রিবিউট। তাহলে ওগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। তোমার এখানে কিন্তু এমসিকিউ তে কোশ্চেনে আসে এগুলা। আচ্ছা, এখন অ্যাট্রিবিউট অংশটা আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট নেম অংশটা হচ্ছে, যেমন আমি এখানে দেখাচ্ছি HREF মানে হাইপার রেফারেন্স, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। এই হাইপার রেফারেন্সের ভ্যালু কি? ভ্যালুটা হচ্ছে কন্ট্যাক্ট ডট HTML। তোমাকে যদি আমি বলি যে রুবাইয়ের যেটা বলেছো ইমেজ ট্যাগ, তাহলে আমি যদি অ্যাট্রিবিউটটাকে ভাগ করে বলি অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু, বলতো কি হতে পারে? ইমেজের রুবাইয়া ব্যাখ্যা করতে পারবো অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু ইমেজে কি কি হতে পারে? অ্যাট্রিবিউট নেম হইতে পারে এসআরসি, আর ভ্যালু হইতে পারে মানে ওই কোনো 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 ছবির যে আমরা যে দেই, মানে মানে এই ইমেজ ডট জেপিজি এরকম কিছু। ইয়েস, ছবির নাম, ছবির লোকেশনটা, ঠিক আছে, ছবির পাথ, ঠিক আছে। তাছাড়া তুমি দিল বর্ডার, বর্ডার দিলে হলো তোমার অ্যাট্রিবিউট নেমটা দিল বর্ডার, আর ভ্যালুটা দিল কি 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল, এগুলো হচ্ছে ভ্যালু। আচ্ছা, তাহলে এই দেখো অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু এই পুরাটাকে আমরা দেখো এখানে আমি এখানে ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছি, পুরাটাই হচ্ছে মানে অ্যাট্রিবিউট। এটাকে আমরা দুইটা নাম দিয়ে, একটা নাম আর একটা ভ্যালু ভাগ করে দিচ্ছি। তাহলে এই যে পুরো বিষয়টা লিখেছি কিসের মধ্যে? ওপেনিং ট্যাগের মধ্যে। এখন একদম শেষের দিকে দেখো ক্লোজিং ট্যাগ, শুধু মূল ট্যাগটা ক্লোজ করেছি, ক্লোজ করেছি contact.html, এটা পুরাটা ক্লোজ করিনি, আমি শুধু ক্লোজ করেছি মূল ট্যাগ। সমস্ত ট্যাগ মূল ট্যাগ ক্লোজ হয়, তাহলে তুমি আইডেন্টিফাই করে দিলা, ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ বুঝিয়ে দিলা। আরেকটা জিনিস তাহলে দেখি বুঝে যাচ্ছে যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যা থাকে তাকে বলা হয় কি? বলো, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যা থাকে তাকে কি বলে? আচ্ছা, হ্যাঁ, কন্টেন্ট ট্যাগ বলে। তারপরে আসছে যে পুরা যে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত পুরাটাকে বলা হয় এলিমেন্ট। তারপরে তাহলে এটা আলোচনা একটু করে দিলাম, কারণ এটা মনে হয় ভেঙে ভেঙে আলোচনা হয়। এখানে কতগুলো ট্যাগের ব্যবহার আমরা দিয়েছি। আচ্ছা, তারপরে আমরা মানে যেগুলো পড়ানো হয় না এগুলো আমি শুধু আলোচনা করছি একটু। হেডিং ট্যাগ, এই ট্যাগ গুলো দেখো লেকচার 6 আছে, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ফরম্যাটিং ট্যাগ বা স্টাইল অ্যাট্রিবিউট, এগুলা তোমাদের আলোচনা হয়ে গেছে যে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ গুলা। যেমন এখানে আমি তোমার একটা কি দিয়েছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েছি। HTML ওপেনিং ট্যাগ থেকে HTML ক্লোজিং ট্যাগ, বডি ওপেনিং ট্যাগ ক্লোজিং, এরপরে আমি দেখো দিয়েছি আউটপুটটা কি হবে দিয়ে দিলাম, সহজে আমাদের বোঝা গেল। আচ্ছা, তারপরে আসছে আমাদের সিএসএস দিয়ে যেহেতু কাজ করা হয় কিছু, এই জন্য সিএসএস এর কিছু আমরা এখানে আলোচনা করি। যেমন তোমরা বিভিন্ন স্টাইল দিতে পারো, বিভিন্ন কাজ করতে পারো সিএসএস এ খুব সহজে, যার জন্য কিন্তু সিএসএস দিয়ে এখানে আমরা অনেকগুলো কাজ করি। সিএসএস তোমাদের এক্ষেত্রে খুব বেশি দরকার নেই, হালকা একটু পরিচয় দিছি, যার জন্য সিএসএস আমি এতটা আলোচনায় যাই না এখানে। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগ, প্রি ট্যাগ। আচ্ছা, প্রি ট্যাগটা একটু দেখো। প্রি ট্যাগটা শুধু আমার কোডিংটা দিয়ে আমি বুঝিয়ে দিতে পারছি। প্রি ট্যাগটা হচ্ছে যে দেখো ওই যে মাই কি লিখেছিল এটা, ক্যাসকেডিং স্টাইল শীট, মানে ওইটা দিয়ে করা হয় কি, ওই যে HTML যে যেমন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। ওইটা দিয়েও করা হয় কি যে তোমার ওয়েবসাইট তো তুমি স্ট্রাকচারটা বানাইলা HTML দিয়ে, স্কেলিটনটা দিলা, এখানে রক্ত মাংস যা আসছে বডিটা বানাবা, ওইটা দিবা তুমি দিয়ে সিএসএস দিয়ে। যেমন মনে করো তুমি বিল্ডিং এর কলাম করে ফেললা, কলাম করে 7 ফিটায় রাখলা, এটা করলে তুমি HTML দিয়ে, এটা হচ্ছে মূল স্ট্রাকচারটা। এরপরে তুমি ওয়াল করলা, ডেকোরেশন করবা, এই ডেকোরেশন গুলা করবা সিএসএস দিয়ে। যে আমরা যে HTML দিয়ে ওয়েব পেজ গুলো করলে, এটা তোমার একদম শিখতেই হবে যদি তুমি প্রফেশনাল ওয়েব ডিজাইনার হও। এটা দিয়ে তুমি একদম বেসিক জিনিসগুলা দাঁড় করাতে পারবো।
তারপরে সিএসএস দিয়ে তুমি এটাকে কালার দিতে পারবা, লাইটিং দিতে পারবা, ইমেজিং দিতে পারবা, এটা ওই যে খুবই অ্যাট্রাকটিভ করতে পারবা, যার জন্য সিএসএস শিখতে হয়। সিএসএস কঠিন কিছু না, ঠিক সেম হচ্ছে এসটিএমএল এর মতো কোড। এসটিএমএল এর মধ্যে জাস্ট কোডিং করে 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 দিতে হয়। যেমন আমি একটা কালার চেঞ্জ করব, সিএসএস এ সহজে করা যায়। এসটিএমএল একটু বেশি ডিপে গিয়ে কাজ করা লাগে, সিএসএস এর তুলনামূলক একটু সহজ থাকে। আচ্ছা, এরকম অনেক ডিজাইনিং অনেক কাজ এসটিএমএল দিয়ে করতে পারবে না, ওটার জন্য সিএসএস এর হেল্প লাগে। আচ্ছা, এখন আমি যেটা দিচ্ছি দেখো, এই যে প্রি ট্যাগ দিয়ে, প্রি ওপেনিং ট্যাগ, প্রি ক্লোজিং ট্যাগ, এখানে লাইন দিয়েছি আমি একটা, দুইটা, তিনটা, চারটা লাইন দিয়ে যদি প্রি ট্যাগ ইউজ না করতাম তাহলে আমার আনসারটা সব একসাথে হয়ে যেত আউটপুটে। আর এখন আমি এগুলো করেছি কি, যে লাইনটা আমি ইয়া করে কি বলে স্লট করে প্রি ট্যাগ দেওয়াতে হয়েছে কি, যেই লাইন যেভাবে লিখেছি ওই লাইনের আউটপুট ঠিক ওইভাবেই আসছে। যে এখানে মনে করো যা যা আমি দিয়েছি একদম হুবহু ওইভাবে আসছে। আর নয় যদি প্রি ট্যাগ না দিতাম তাহলে ওই যে লাইন ব্রেক দেওয়া লাগতো, প্রত্যেকটা লাইনের পর পর আমাকে প্রত্যেকটা লেখার সাথে সাথে অথবা নিচে আমাকে বিআর ট্যাগ ইউজ করতে হতো। তাহলে ওই প্রি ট্যাগ দিয়ে আমার পুরো লেখাটা আমি যেভাবে লিখবো হুবহু ওইভাবে শো করার জন্য প্রি ট্যাগটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে স্টাইল অ্যাট্রিবিউট, এসটিএমএল এর ফরম্যাটিং ট্যাগ, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ তোমাদের কোশ্চেনগুলো বেসিক লেভেলে বেশি হয়। এসটিএমএল দেখো, ফরম্যাটিং ট্যাগ মানে কোনো লেখা সম্পাদন করার জন্য, এডিট করার জন্য যে সমস্ত ট্যাগ ব্যবহার করা হয়। এখন লেখার এডিটে তোমার কি করা হয়, কোনো লেখাকে স্মল করতে হতে পারে, বিগ করতে হতে পারে, বোল্ড, আন্ডারলাইন, স্ট্রং, এমফাসিস, এরকম, বা কোনো লেখা একটা লেখা লিখে ওই লেখাটাকে টান দিয়ে কাটে দিতে পারো, ডেল যেটাকে আমরা ইউজ করি, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ইত্যাদি অল্প কয়টা এখানে দিয়েছি যেগুলো ব্যবহার। তুমি তাহলে ওই এক্সাম্পলটা সহ দেখতে পারবা, যেমন এই যে বিগ ট্যাগ দিয়ে আমি দিয়েছি, এই যে স্ট্রং দিয়েছি, এটার আউটপুটটা কি কি হবে এখানে আমি আউটপুটটা দেখাই দিছি, যে কোন ট্যাগের আউটপুটটা এখানে কি শো করতেছে, বুঝতে পারবা। আচ্ছা, তারপরে আসছে তোমার সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, তো এটা তো যেহেতু তোমাদের পড়ানো হয়ে গেছে আমি এটা নিয়ে আলোচনাই করব না। আচ্ছা, তারপরে আসছে তোমাদের সুপারস্ক্রিপ্ট, ওয়ার্ডার লিস্ট, আনওয়ার্ডার লিস্ট দেখানো হয়েছে না? জি স্যার। কি বলো? আচ্ছা, তাহলে ওয়ার্ডার লিস্ট, আনওয়ার্ডার লিস্ট নিয়ে আমি আর আলোচনা করলাম না। এখানে ওই যে দেখবে এই কোড টাইপ গুলা দেখে নিবে যে কিভাবে কোনটার জন্য, যেমন সার্কেল দিতে গেলে আমরা কোন ট্যাগ ইউজ করি, ডিস্ক দিতে গেলে, স্কোয়ার দিতে গেলে, বা কোনো কিছু নাম থাকবে না। হ্যাঁ, আমরা যেমন এই যে দেখো বাংলা, ইংলিশ, আইসিটি আমি দিয়েছি তিনটাই, একটা দিয়েছি ডিস্ক, টিআইএসসি, ডিস্ক। আচ্ছা, এটা দেখা যাচ্ছে কি আমার বুলেট যেটা ইউজ করছি, আমার এখানে সার্কেলটা ফিল আপ হয়ে গেছে। আবার সার্কেল দিয়েছে, টাইপ সার্কেল, তারপরে স্কোয়ার সাইজ, তারপরে দিয়েছে যেমন নান, কোনোটাই থাকবে না, একই জিনিস। আমি যেই ফরম্যাটে লিখতে চাই, যেই ফরম্যাটে আমাকে বলবো যে এই ফরম্যাটে দাও, এই ফরম্যাটে দেবো। আচ্ছা, তারপরে আমার গেল ওয়ার্ডার লিস্ট, আনওয়ার্ডার লিস্টের কাজ শেষ হলো। তারপরে ছবি সংযোজন, হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক তো তোমাদের মনে হয় পড়ানো হয়েছে তাই না? হাইপার লিঙ্ক দেখেছি না জি স্যার। সামিন? আচ্ছা, হ্যাঁ, যেমন এখানে ছোট্ট একটা এক্সাম্পলটা দিয়ে আমি দেখাই যারা এখনো দেখো নাই। যেমন ডেস্কটপে সংরক্ষিত লোগো ডট জেপিজি, এই ছবিটা আমি আনতে চাই, তাহলে কি দেবো? এসটিএমএল ওপেনিং ক্লোজিং বডি, ওপেনিং ক্লোজিং। তোমাদেরকে বলেছিলাম আমি যে যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করি এগুলো নিয়ে, তখন আমরা অনেক কিছু স্কিপ করে দিই। যেমন তোমরা শিখার সময় অনেকে যেগুলো শিখেছ, এক্সক্লেমেটরি সাইন, ডক টাইপ, ইকুয়াল টু এসটিএমএল, ল্যাঙ্গুয়েজ দিয়েছি ইংলিশ, এরকম অনেকে দিয়েছি। আমার এগুলো দরকারও নাই, এমনিতেই বুঝে নিবে যে এটা এসটিএমএল প্রোগ্রাম। আচ্ছা, তারপর হেড, টাইটেল ওগুলো না দিলেও চলে, যার জন্য আমি অনেক প্রোগ্রামের ক্ষেত্রে তোমাদের শিখে দিছি সরাসরি বডি থেকে গিয়ে কাজ করে ফেলবা। হেড টাইটেলটা হচ্ছে তোমার কিসের জন্য, যদি এসটিএমএল এর সাথে সিএসএস কে তুমি হাইপার লিংক করতে চাও তখন তোমাকে হেড টাইটেল ইউজ করতে হবে। ইভেন তুমি যদি পেজের টাইটেল দিতে চাও তাহলে তোমাকে টাইটেল ইউজ করতে হবে। আচ্ছা, এখন আমার এখানে দিচ্ছি কি, আমি স্যার পরীক্ষা এরকম ডাইরেক্ট লেখা যাবে? 100% ডাইরেক্ট লিখে যাবে, ইভেন 100% রাইট মার্কস পাবা, কোনো সমস্যা নেই।
আচ্ছা, তারপরে যেমন এখানে দেখো লোগোর সাথে আমি লোগো ডট জেপিজি ছবিটি কিভাবে ইনসার্ট করেছি তোমরা দেখতেই পাচ্ছ। লোগোটা যেভাবে আছে হুবহু ওইভাবেই শো করবে। যদি এখানে লোগো তুমি সাইজ হোয়াইট হাইট মেনশন করে দাও, বর্ডার মেনশন করে দাও, তাহলে ওই অনুযায়ী আসবে। যদি চাও যে না আমার ছবিটা যদি লোডিং হতে সময় লাগে, তাহলে আমি ওয়াল্টার দিয়ে দিব। ওয়াল্টার ইকুয়াল টু কামিং সুন, মানে কি ছবিটা আসতে দেরি হচ্ছে, তাহলে লেখা বাসবে, ছবিটা না আসলে ছবির জায়গায় লেখাটা বাসবে যে কামিং সুন। আচ্ছা, এইখানে একটা যে উদাহরণ 2, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এখানে দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা কি কেন বলছি, এফ ড্রাইভের পিকচার ফোল্ডারে সংরক্ষিত লোগো ডট জেপিজি নামক ছবিটি ডেস্কটপে সংরক্ষিত একটি ওয়েব পেজে যুক্ত করার প্রয়োজনীয় ট্যাগ। আগেরটা যেটা দেখাইছি এক্সাম 1-এ, ওই যে উদাহরণ 1 যেটাতে ছিল, ওইখানে তোমার নোটপ্যাডটা যে জায়গায় সেভ করে রাখছো ছবিটাও ঠিক সেখানে সেভ থাকতে হবে। আগেরটা কাজ ছিল এটা। আর ওই যে আগেরটা তোমার ডেস্কটপে তোমার দুইটাই থাকবে, এইচটিএমএল ডেস্কটপে, ছবিটাও থাকবে ডেস্কটপে। 2 নম্বর এক্সাম্পল যেটা দিছি এটা একটু ক্রিটিক্যাল। ছবি আছে তোমার এফ ড্রাইভের পিকচার নামক একটা ফোল্ডারে, আর তোমার এইচটিএমএল কোড যেটা লিখছো এটা সেভ করা আছে ডেস্কটপে। এখন দুইজনের লোকেশন কি সেম বলো তো? না কি বলো, দুইজনের লোকেশন সেম না। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি দাও যে img src ইকুয়াল টু লোগো ডট জেপিজি, তাহলে ছবি জীবনেও খুঁজে পাবে না কম্পিউটারে। এখানে ব্রাউজারে শুধু বাফারিং হবে, বাফারিং হয়ে দেখবে খুঁজে পাবে না, বাস এখানে আর দেখাবে না। ইভেন টিচারও যখন দেখবে যে এখানে তোমাকে ফাইন্ড আউট করে দিচ্ছে যে ওই জায়গা থেকে ছবিটা আনতে হবে, আর তুমি যদি জাস্ট লোগো ডট জেপিজি দিয়ে দিছো, ছবি কিন্তু আসবে না, টিচাররা মার্কস এক্ষেত্রে কেটে দিবে। তখন তোমাকে কি করতে হবে, বুঝতে হবে যে এখানে তো আমার সূক্ষ্ম একটা প্রশ্ন করে রাখছে। প্রশ্নটা কি, ছবি আছে এফ ড্রাইভের পিকচার নামক ফোল্ডারে, যে ছবিটার নাম আছে লোগো ডট জেপিজি একটা লোকেশনে, আর আমার এইচটিএমএল কোডটা আছে ডেস্কটপে, তাহলে দুইটা লোকেশন। এখন তো আমাকে লোকেশন যদি না চিনিয়ে দিই, চিনবে কেমনে? তাকে আমার লোকেশন চিনিয়ে দিতে হবে। তাহলে লোকেশনটা লোগো ডট জেপিজি দিব ঠিকই, কিন্তু এর আগে আমি দেখো কিভাবে চিনাচ্ছি। আইএনজি এসআরসি ইকুয়াল টু এফ, মানে এফ ড্রাইভ, এফ ড্রাইভ কোলন স্ল্যাশ পিকচার স্ল্যাশ লোগো ডট জেপিজি। এমন যদি আরো মনে করো পিকচারের ভিতরে আছে আছে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের মধ্যে আছে লোগো, তাহলে পিকচারের ভিতরে ফ্লাওয়ার নামে আর একটা ফোল্ডার আছে, তাহলে দিব কি পিকচার স্ল্যাশ ফ্লাওয়ার। যতগুলা ডিপে যাবে সব স্ল্যাশ দিয়ে 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 তুমি ডিপে যাবে, আর শুরু করবো ফোল্ডার থেকে। বুঝতে পারছো সামি? জি স্যার। আচ্ছা, বাকি যারা আছে ওরা একটু রেসপন্স করতে, এক্সাম্পল 2টা কি বুঝতে পেরেছো কিনা? বাকি যারা আছে একটু, বাকিরা একটু রেসপন্স করো, এক্সাম্পল 2 বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লোকেশনটা শুরু করব ড্রাইভ থেকে। ড্রাইভ থেকে কোলন দিয়ে তুমি ওই ফোল্ডার চিনাবা, এরপরে ফোল্ডারের ভিতরে ফোল্ডার, ফোল্ডারের ভিতরে ফোল্ডার, যত তোমার ফোল্ডার হবে সমস্ত কিছু কি করবে তুমি স্ল্যাশ দিয়ে 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 চিনে লাস্ট দিকে ওই যে ওই ছবির নামটা দিয়ে দিবা। এরপরে যদি হাইট ওয়াইট থাকে, বর্ডার থেকে, ওইগুলো দিয়ে দিবা। হ্যাঁ, আই হোপ এটা তোমাদের বুঝাইতে পারছি। ইভেন তোমরা তোমাদের ডেস্কটপে এভাবে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, ওয়াল্টার অ্যাট্রিবিউট কে আমি বলে দিছি না, ওয়াল্টার বলো তো কেন ইউজ করি বলো তো? ওই যে স্যার ছবিটা যদি না আসে তাহলে কিছু লেখা দেখাবে। হ্যাঁ, ছবিটা না আসলে অনেক সময় আসে যে ছবিটা আসতে ব্রাউজারে একটু ধীর গতি হচ্ছে, যে নেটের প্রবলেম, তাহলে এই ইনস্ট্যান্ট ইউজারকে একটা লেখা দেখাবে। তুমি যে লেখাটা দিবা ওই লেখাটা শো করবে, যখন ব্রাউজারে ছবিটা খুঁজে পাবে তখন দেখায় দিবে। এটা হচ্ছে অল্টারের কাজ। আচ্ছা দেখো, যেমন এটার জন্য আমি দিয়েছি কি আইএমজি এসআরসি ইকুয়াল টু, ছবির নামটা দিয়েছি, ছবির নামটা ছিল SAGC logo dot jpg, দিয়ে আমি ওয়াল্টার দিয়ে আমি ওই এটা একটু জুম ইন করলে তোমরা দেখতে পাবা। আচ্ছা হ্যাঁ, ওয়াল্টার লোগো অফ SAGC মনে করে এমন ভাবে দিয়ে দিলাম। আচ্ছা, হোয়াইট হাইট এটা তো পারবা। যেমন এক্সাম্পল 4 এটা একটু দেখো,
এফ ড্রাইভের ফটো ফোল্ডারে সংযুক্ত লোগো ডট জেপিজি নামক ছবিটি ডেস্কটপে সংরক্ষিত একটি ওয়েব পেজের 200 বাই 300 আকারে প্রদর্শন করার জন্য HTML কোড। এখন তোমরা যদি ঠিক যেভাবে বলছে এভাবে যদি ইনসার্ট করতে না পারো তাহলে কিন্তু এটা কাটা। এটার একদম এক্সাক্ট তাহলে বুঝে গেছো যে স্যার আমাকে আগে ড্রাইভে যেতে হবে, IMG স্পেস SRC ইকুয়াল টু দিয়ে আমি আগে ড্রাইভ দেখাবো, ড্রাইভ দেখাইলে ড্রাইভ থেকে বের হতে হবে কোলন স্ল্যাশ দিয়ে বের হবে। কোলন দিয়ে বের হয়ে যখন তুমি ফোল্ডার দেখাবা স্ল্যাশ দিয়ে ফোল্ডার দেখাই দিলা, ফটোটা আছে লোগো ডট জেপিজি নামে। তারপরে তোমাকে 200 বাই 300 যেতে বলছে। 200 বাই 300 মানে কি, আগে হাইট আগে ওয়েট, এটা কিন্তু বুঝতে হবে। কারণ আগে হচ্ছে ওয়েট, তারপর হচ্ছে হাইট। তাহলে আগে প্রস্থ পাশেরটা, তারপর হচ্ছে লম্বাটা। তাহলে তোমাকে কিন্তু ছবি এই এক্সামে এইভাবে দিয়ে দিবে, এত বাই এত ছবি আসবে। কারণ তুমি যদি কনফিউশন পড়ে যাও স্যার এটা কি দৈর্ঘ্যটা নিব নাকি প্রস্থটা নিব, স্যারকে জিজ্ঞেস করে স্যার একজনে আরো রাগ করে ফেললো তোমার সাথে যে তুমি এটা বুঝো স্যার নি কেন। ওই যে হাইট আর ওয়েট এটা কি চেঞ্জ হলে সমস্যা স্যার আগে পরে হলে? হ্যাঁ বলো। স্যার আমি যদি ওই হাইটটা ওইটা আগে দিতাম তাহলে কি সমস্যা হতো? না সমস্যা হবে না, কিন্তু তোমাকে বুঝতে হবে কোনটা হাইট কোনটা ওয়েট। তুমি আগে হাইট লিখলা পরে ওয়েট লিখলা, কোনো সমস্যা নেই, ও বুঝবে। কিন্তু সমস্যা হচ্ছে যেমন 200 এটা কি হাইট নাকি ওয়েট, এটা আমাকে বল যে 200 ইন্টু 300 কোনটাকে কি ধরবো আমি, 200 কে হাইট ধরবো না ওয়েট ধরবো? রেসপন্স করো, ওয়েট ধরবো। তাহলে 200 কে তুমি ওয়েট ধরছো, এই ওয়েটটা কি আগে লিখবা নাকি পরে লিখবা নট এ ফ্যাক্ট। তুমি আগে লেখো পরে লেখো, যেভাবে ইচ্ছে সেভাবে লেখো, এর কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমার বুঝতে হবে যে সামনে প্রথম অংশটা দ্বারা ওয়েট বোঝাচ্ছে নাকি হাইট বোঝাচ্ছে, পরের অংশটা দ্বারা ওয়েট বোঝাচ্ছে নাকি হাইট বোঝাচ্ছে, তা আমি কি আগে পরে লিখবো কিনা। যদি তুমি কোডিং এর সময় আগে পরে করো সমস্যা নেই, কিন্তু কোনটা কি সেটা ফিক্সড থাকতে হবে। এবার কি আমি বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবা, বুঝছো? প্র্যাকটিস না করলে দেখবে ওই ভুলে যাবে। কারণ আমি এখানে যা যা এত সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি, একদম দেখো এক্সাম্পল দিয়ে দিয়ে স্লটে আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলো আলোচনা করা দরকার। একদম তোমাদের জন্য, মানে আমার এই ফাইলগুলো বানাতে কত যে সময় লাগছে, অনেক সময় ব্যয় করে তোমাদের জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য এই কাজটা করেছি। তোমরা আশা করি সবাই এটাতে একটু সময় নিয়ে পড়বা। ইভেন তোমাদের সুবিধার জন্য দেখো আমি গদ বাধা লিখি নাই, যে সব গদ বাধা লিখে দিলাম এমন না। আমি এখানে 10টা বা 11টা ক্লাসে ভাগ করেছি। তোমরা যদি চাও যে স্যার আমি 10 দিন বসে বসে আপনার এই টপিকটা পড়বো, গল্পের বইয়ের মতো আমি পড়ে ফেললাম, 10 দিন পড়লাম লেখলাম, দেখবে হয়ে গেছে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে আমার এক একটাতে মনে করো 8টা 10টা বা 12টা এরকম লেকচার দিয়েছি, দিয়ে দিয়ে আমি আমার পুরাটা বই এইভাবে আমি কোডিং করছি, করে ফেলছি, ওয়ার্ড ডকুমেন্ট বানিয়ে ফেলছি। চ্যাপ্টার 1 2 3 4 5 6 সব একদম সি প্রোগ্রামিং, ইনপুট আউটপুট ইন ডিটেলস, সি প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট এরকম সমস্ত কিছু, যে চ্যাপ্টার 6 বা এরকম আরো যা যা এই তোমাদের ইন্টারে যা আছে সব আমি এখানে এমন সুন্দর ভাবে সাজিয়ে নিছি যে স্টুডেন্টের জন্য সুবিধা হয়। এই লকডাউনে বসে বসে শুধু এইগুলাই করছি, অফিসিয়াল কাজ আর তোমাদের জন্য সময়গুলো দিছি। তো তখনই আমার এটা মানে কষ্টটা উপকৃত হবে যখন তোমরা এটাকে কাজে লাগাইতে পারো। আচ্ছা, তাহলে এটা তো মনে হয় কি বুঝতে পারছি এটা, নাকি আর একটু আরো এক্সপ্লেন করতে হবে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যদি কোথাও দেখো আমি স্টাইল ইউজ করেছি, এগুলো স্টাইল একটা এই জিনিসটা স্টাইল ছাড়াও করা যায়। স্টাইল করেছি শুধুমাত্র কিসের জন্য, ওই যে সিএসএস দিয়ে কিছু কমান্ড দেখানোর জন্য। যত জায়গায় দেখবে স্টাইল দিয়ে আমি কিছু লিখেছি সবগুলো সিএসএস কোড, বুঝছো? যেমন এই যে আমি এই প্রোগ্রামটাই একই জিনিস আমি স্টাইল দিয়ে লিখছি, STYLE, দেখো স্টাইল দিয়ে এই কাজটা দেখো। কিছু কাজ আছে তোমার সিএসএস দিয়েও করা যায়, HTML দিয়েও করা যায়। আমরা যেহেতু HTML শিখবো, আমাদের HTML দিয়েই শিখে ফেলবো, এটা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর স্টাইল দিয়ে এটা আরো একটু আপগ্রেডেড, সিএসএস তো আমাদের সিলেবাসে নাই, কিন্তু ওইটা ওই যে কোডটা যেভাবে ইউজ করেছে আমি জাস্ট একটু দেখাই রাখলাম। যারা তোমরা ইন্টারেস্টেড করতে চাও করতে পারো, বুঝতে পারছো? তাহলে ওই স্টাইল নিয়ে খুব বেশি ইয়ে করার দরকার নেই। স্টাইল যত জায়গায় দেখবা HTML এর কোনো কোডিং এর ভিতরে যদি স্টাইল আমি ইউজ করেছি বা যে কেউ ইউজ করছে, তখন মনে রাখবে যে এটা কিন্তু
সিএসএস এর কোড। সিএসএস এর কোড গুলো 3 প্রকারের লেখা যায়, যে ইনলাইন, এক্সটার্নাল, মানে লিঙ্ক গুলো 3 ভাবে করে, ইন্টারনাল, এক্সটার্নাল আর ইনলাইন, এরকম 3 প্রকারে করে এটা হচ্ছে ইনলাইন লিঙ্ক করে থাকে। আচ্ছা, হাইপার লিঙ্ক তো তোমাদেরকে দেখায় দিছি তাই না? কেবল হাইপার লিঙ্ক দেখাইছি না? জি স্যার। হাইপারলিংকের মূল ট্যাগটা হচ্ছে আমরা অ্যাঙ্কর ট্যাগ, ইউআরএল দিয়ে লিঙ্ক টেক্সট অথবা ইমেজ দিয়ে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ। এখন এমন হতে পারে যে একটা ছবির উপর ক্লিক করলে তোমার একটা ওয়েবসাইট ওপেন হবে, অথবা এমন হতে পারে একটা লেখার উপর ক্লিক করলে ওই ওয়েবসাইট ওপেন হবে। যদি দেখো লেখার উপর ক্লিক করলে ওয়েবসাইট ওপেন হয়, তাহলে লিঙ্ক টেক্সটের জায়গায় ওখানে তুমি ওই দিয়ে দিবা, ওই নামটা দিয়ে দিবা, যেমন ডিআইসি লেখার উপর ক্লিক করলে ডেফিনেটলি কলেজের ওয়েবসাইট ওপেন হবে, তাহলে লিঙ্ক টেক্সটের জায়গায় এখানে আমি কি দিব, ডিআইসি লিখে দিব, ইমেজ থাকবে না। তাহলে ওই যে অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যে কন্টেন্ট যেটা আছে এই জায়গাটা আমি বলতেছি। যদি তুমি দেখো যে না এখানে স্যার একটা ডেফোডিল কলেজের লোগো আছে, এই লোগোটাতে ক্লিক করলে কলেজের ওয়েবসাইট ওপেন হবে, তাহলে এখানে আমি একটু শিখে গেছি কিছুক্ষণ আগে যে ইমেজ কিভাবে ইনসার্ট করতে হয়, তখন আমি এটাতে ইমেজ ইনসার্ট করে দিব। তোমরা জন্য এটা বলতে না পারো যে স্যার আপনি তো শিখেছেন লিঙ্ক লেখার উপর ক্লিক করলে একটা ওয়েবসাইট ওপেন হয়, কিন্তু ছবির উপর ক্লিক করলে যে ওপেন হয় এটা তো সেখানে, এটা কিন্তু আমি এখানে অবলিক দিয়ে দেখাই দিলাম। এই জন্য তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যেন তোমরা সহজে বুঝতে পারো। হাইপারলিঙ্ক গুলো কয় প্রকার হয়, যে গ্লোবাল হাইপারলিঙ্ক, লোকাল হাইপারলিঙ্ক, ইন্টারনাল হাইপারলিঙ্ক, এগুলো পড়লেই পারবা। যে গ্লোবাল হাইপারলিঙ্ক কি, একটা ওয়েবসাইটের সাথে অন্য আরেকটা ওয়েবসাইটে যখন লিঙ্ক করা হয়। লোকাল হাইপারলিঙ্ক একই ওয়েবসাইটের বিভিন্ন ওয়েব পেজের সাথে যখন লিঙ্ক করা হয়। আর ইন্টারনাল যেটা আমরা বলছি যে একই পেজের বিভিন্ন সেকশনের সাথে লিঙ্ক করা, যেমন টপ, বটম, মিডল। তুমি মনে করো টপে আসো, টপে ক্লিক করলে বটমে যাবে, বটম থেকে টপে, এরকম যদি সুইচ করতে চাও এগুলো। তবে অনেক বইকে লোকাল হাইপারলিঙ্ক এবং ইন্টারনাল এই দুটাকে এক করে ওরা শুধু ইন্টারনাল লেখছে। আচ্ছা, তারপরে অ্যাঙ্কর ট্যাগের কি কি বৈশিষ্ট্যগুলো হতে পারে দেখো, যে এই বৈশিষ্ট্যগুলো হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, একটু ধৈর্য ধরে শুনো। HREF, এটার কাজটা সবাই বুঝতে পারছো না? HREF, অ্যাট্রিবিউট HREF, এটার মান হচ্ছে ইউআরএল ব্যবহার, যে কোনো ডকুমেন্টের সাথে লিঙ্ক করতে এটা আমরা ব্যবহার করি। এখন আমরা যদি টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, টার্গেট আন্ডারস্কোর স্ল্যাপ, টার্গেট আন্ডারস্কোর প্যারেট, ওই টার্গেট আন্ডারস্কোর টপ এরকম দেই, স্টাইল এই ট্যাগটা যদি ইউজ করি, স্টাইলে দিয়ে দিলাম টেক্সট হাইপেন দিয়ে, এরকম মনে করি বিভিন্ন ধরনের আমি অ্যাট্রিবিউট ইউজ করলাম। কোনটা দ্বারা কি বোঝায় এই জিনিসগুলো এখানে একটু দেখে দিবা। যেমন টার্গেট দিয়ে দিলাম, আমি দিলাম href ইকুয়াল টু মনে করি http://www.google.com দিয়ে আমি দিলাম টার্গেট টার্গেট ইকুয়াল টু আমি দিয়ে দিলাম ব্ল্যাঙ্ক। তাহলে হবে কি জানো, টার্গেট যখন আমি ব্ল্যাঙ্ক দিয়ে দিব, একটা নতুন আর একটা ট্যাগ নিয়ে নতুন আর একটা উইন্ডো দিয়ে এটা ওপেন হবে। এরকম আমি বিষয়গুলো আমি দেখাই দিলাম যে কিভাবে ওপেন হবে, এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা। আচ্ছা, তারপরে আমি এখানে আরো কিছু দিচ্ছি। এখানে তো ছবির একটা রয়েছে, আচ্ছা তোমাদের তো HTML টেবিল নিয়ে অনেক আলোচনা করেছি। দেখো টেবিলের এই কোন অংশটার নাম কি আমি যেমন আইডেন্টিফাই করে দিয়েছি, কোন জায়গাটাকে সেল প্যাডিং বলা হয়, কোন জায়গাটাকে সেল স্পেসিং বলা হয়, তোমরা কি বুঝতে পারতেছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, টেবিলের দেখো আমি এখানে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করে দিয়েছি। সেল প্যাডিং কোন জায়গাটাকে বলা হয় সেল প্যাডিং, সেল স্পেসিং অ্যাকচুয়ালি কোন জায়গাটা সেল স্পেসিং, আমার মনে হয় একদম ট্রান্সপারেন্ট করে বুঝে যাওয়ার কথা। কোনটাকে আমরা সেল বলতেছি, কোনটাকে বর্ডার বলতেছি, একদম সুন্দরভাবে বুঝিয়েছি। এখন দেখো যেমন টেবিলের কি কি অ্যাট্রিবিউট তুমি দিতে পারো, টেবিলে বর্ডার দিতে পারো, বর্ডার গুলো কিভাবে দেয়, এটার কাজ কি। টেবিলে তুমি ব্যাকগ্রাউন্ড দিতে পারো, বিজি কালার দিতে পারো,
এরপরে সেল স্পেসিং দিতে পারো, সেল প্যাডিং দিতে পারো, অ্যালাইনমেন্ট দিতে পারো, ওয়েট দিতে পারো, হাইট দিতে পারো, কোনটা কিভাবে ইউজ করা হয় জিনিসগুলো ভ্যালু গুলো দিয়েছি, আমি এটা ব্যবহার গুলো দেখেছি। টিআর ট্যাগ ইউজ করো তুমি, টিআর ট্যাগের অ্যাট্রিবিউট গুলো কি কি হতে পারে, হ্যাঁ তুমি ওই যে কোনটার ভ্যালু কিভাবে দিবা, এটার কাজ কি কাজে ব্যবহার করা হয় এভাবে দেখাই দিচ্ছি। টিডি ওইরকম ব্যবহার গুলো কিন্তু তোমাদের দেখো সবগুলা দেখাচ্ছি। এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, ওই যে টেবিলটা আমি দেখাচ্ছি, দেখো লেখাগুলো তো আমি লেখার কালার চেঞ্জ করেছি। প্রথম লাইনে সব উপরে, পরের লাইনে আছে কোথায়, একটা নিচে, একটা মাঝখানে, আর একটা টপে, তাই না? মানে ওই যে টপে আছে, মিডিলে আছে, বটমে আছে। তাহলে টপ, মিডিল, বটম যেগুলো আছে তুমি এগুলো কিন্তু ওখানে কোডিং এর মধ্যে মেনশন করে দিতে হবে, আর নয় বুঝতে পারবে না। আচ্ছা, এটা যেমন একটা ইস্যু মনে হয় কোয়েশ্চেন আসছিল, কোন একটা টেস্টের কোয়েশ্চেন ছিল, এগুলো টেস্টের কোয়েশ্চেন। এইগুলা এই যে রো কে কলাম, কলামকে রো দেবা, আমার এখানে কিন্তু কোয়েশ্চেনে আমি দিয়ে দিছি। এই কল স্প্যান, রো স্প্যান এগুলো তো আমি পড়েছি। আচ্ছা, তারপরে এই যে দেখো এখানে যে লেখাটা আসছে 101, এই লেখাটা আসছে কোথায়, টপে। রহিম, এই লেখাটা আসছে মিডলে। এই যে 5.00 এটা আসছে বটম। আবার 102 এটা আসছে বটম, করিম আসছে মিডল, আর 405 এটা আসছে টপ। এরকম কিন্তু এগুলোর জন্য কোডিং টোডিং কিন্তু আমি এখানে দেখাই দিয়ে দিচ্ছি কিভাবে কোডিং গুলা করতে হয়, তোমরা এগুলো কিন্তু একটু ভালোভাবে দেখবা। আচ্ছা, এই যে এখন যে টেবিলটা দেখাচ্ছি এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে দেখো এই টেবিলটা আমি আরো জটিল করছি। ডাটা 1 এটা আছে কোথায় বলো তো, একদম প্রথম করে ডাটা 1 কোথায় আছে? এটা আছে লেফটে। স্যার এটা কিন্তু রো। হ্যাঁ, ইভেন রো স্প্যান, এখানে কল স্প্যান আছে দুইটা। ডাটা 1 এই ঘরের জন্য কল স্প্যান আছে, কল স্প্যান ইকুয়াল টু 2। ইভেন এখানে ডাটা 1 হচ্ছে লেফটে হবে। আচ্ছা, তারপর এরপরে সিরিয়ালি যখন ঘরে যাবা, ডাটা 1, ডাটা 2, আবার এ বি, এক্ষেত্রে আমি ইউজ করেছি অর্ডার লিস্ট। ইভেন ডাটা 1, ডাটা 2 আছে মিডিলে আছে, রো এক্ষেত্রে রো স্প্যান হচ্ছে 2। এরপরে যে ডাটা 1, ডাটা 2 সেকেন্ড রোতে যাও, ওই ক্ষেত্রে আমার রো স্প্যান হচ্ছে 2, দুইটা রোকে আমি একসাথে করে ফেলছি। ইভেন আনওয়ার্ডার লিস্ট হচ্ছে, আনওয়ার্ডার লিস্টে টাইপ হচ্ছে আমার স্কোয়ার, এটা আছে মিডলে। হেডার এটা অ্যাজ ইট ইজ আছে। তারপরে এরপরে রোতে যখন যাচ্ছি ডাটা 2, এই ক্ষেত্রে কল স্প্যান হচ্ছে আমার 2 আছে, কল স্প্যান হচ্ছে 2, আর এটাকে আমি রাইটে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন তোমাদের তো এইভাবে আমি মোটামুটি অনেকগুলোই আলোচনা করেছি। আচ্ছা, তাহলে আমার লেকচার 9 পর্যন্ত দিয়েছি, এখানে আমি লেকচার 8 পর্যন্ত আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমি আরো কিছু আলোচনা আছে, এগুলো আলোচনা করে এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ। তো আমি চাচ্ছি এই চ্যাপ্টারটা আমি এমন ভাবে শেষ করবো যে তোমরা যেন এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে অন্তত বলতে পারো যে স্যার কিছু শিখেছি, বিষয়গুলা যে শিখি আমরা এটা দিয়েছি, এমন যেন হয়। এটা এরকম যে আমি